এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by अंकुर बायोकेम प्राइवेट लिमिटेड। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মৌপ্রিয়া, শুরু করছি আজকের এক্সপ্রেস বাংলা। 2020 থেকে 2022 হাসপাতালে বেডের আকাল, অক্সিজেনের জন্য হাহাকার, জনজীবন স্তব্ধ করা লকডাউন, এই সমস্ত ভয়াবহতার স্মৃতি এখনো টাটকা। ফের 3 বছর পর আবার ফিরে এসেছে করোনা। দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে উদ্বেগ। মানুষ এখনো ভোলেনি 3 বছর আগের সেই ভয়াবহ দিনের কথা। তার মাঝেই আবারও করোনার চোখ রাঙানি। দেশ তথা রাজ্যে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবছর প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হলো কলকাতায়। জুনের প্রথম দিন থেকেই ফের লাফিয়ে বাড়ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 26শে মে যেখানে সংখ্যা ছিল 1010, সেখানে 30শে মে সংখ্যা পৌঁছয় 2710-এ। 31শে মে এক ধাক্কায় আরও কয়েকশো বেড়েছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 31শে মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 3395। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছেন 685 জন। জুনের প্রথম দিনে পরিসংখ্যান অনুযায়ী আক্রান্ত প্রায় 4000। 2রা জুনের কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা 3961। এর মধ্যেই পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভাবিয়ে তুলেছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্তাদের। রাজ্যে বাড়ছে করোনার দাপট। এবছর প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হলো কলকাতায়। রাজ্যে এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 287। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছেন 82 জন। অথচ 26শে মে পর্যন্ত এই সংখ্যাটা ছিল মাত্র 12, অর্থাৎ 6 দিনের ব্যবধানে সংক্রমণ প্রায় 20 গুণ বেড়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সম্প্রতি একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, এবার থেকে প্রতিটি করোনা পজিটিভ নমুনারই জিন বিশ্লেষণ করা হবে। যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখনই আতঙ্কিত না হয়ে সাবধান হওয়াই একমাত্র উপায়, কারণ অধিকাংশ আক্রান্তই বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। কারোর অবস্থা গুরুতর নয়, তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তাই আগেভাগেই ব্যবস্থা নিতে চাইছে প্রশাসন। চিকিৎসক মহল বলছে আতঙ্ক নয়, সচেতনতা জরুরি। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত হাত ধোয়া, এই নিয়মগুলি মানলেই সংক্রমণ অনেকটাই কমানো সম্ভব। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক সময়ের প্রথাগত কালো ছাতার দিন শেষ। শিলিগুড়ির বাজার এখনো মেতে উঠেছে আধুনিক এবং অভিনব ডিজাইনের ছাতার সম্ভারে। ক্যাপসুল, বোতল, বানানা এবং বাটারফ্লাই মডেলের মতো রকমারি ছাতা ক্রেতাদের নজর কাটছে। বাজারে ঘুরে দেখা যাচ্ছে ছোট আকৃতি ও সহজে বহনযোগ্য ছাতাগুলোই বর্তমানে ক্রেতাদের পছন্দের শীর্ষে। এর মধ্যে ক্যাপসুল ছাতা একটি ওষুধের ক্যাপসুলের মতন দেখতে কেসে রাখা থাকে, যা বহন করা অত্যন্ত সুবিধাজনক। অন্যদিকে ব্যানানা ছাতা কলার মতন দেখতে একটি বাক্সে আসে, যা এর অভিনবত্বের জন্য বিশেষভাবে জনপ্রিয়। উভয় ছাতাই রঙিন এবং অত্যন্ত হালকা, ফলে পকেটে বা ব্যাগে সহজেই বহন করা যায়। আসন্ন বর্ষাকালের কথা মাথায় রেখে বাজারে নেমেছে এমার্জেন্সি রেনকোট। ছোট বল আকৃতির বাক্সে ভাঁজ করে রাখা এই রেনকোটগুলি সহজেই বহনযোগ্য এবং জরুরি অবস্থার জন্য অত্যন্ত উপযোগী। বিক্রেতারা জানিয়েছেন এই ছাতাগুলির বেশিরভাগই কোরিয়া থেকে আমদানি করা হয়েছে। কিছু চীনা ছাতাও বাজারে রয়েছে, যদিও বর্তমানে আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় স্টক থাকা জিনিসপত্রই বিক্রি হচ্ছে। ভালোই আছে, তোমার এটা এমার্জেন্সির জন্য ইউজ করি। ছোটো ছাতা ব্যাগে চলে যাচ্ছে, পকেটে চলে যাচ্ছে। এগুলো কোথাও তো হাতে নিয়ে ঘুরে বেড়ানো। ধুলাবাড়ি থেকে আসছে, কোরিয়ান ছাতা আছে, চাইনিজ প্রোডাক্ট আছে, তারপরে তোমার থাইল্যান্ডের আছে, নেপালের আছে। উত্তরবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী এবং সামনেই বর্ষার আগমন। এই পরিস্থিতিতে ছাতার চাহিদা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আধুনিকতার এই ছোঁয়া ছাতার বাজারকে নতুন মাত্রা দিয়েছে এবং ক্রেতার মনে এক নতুন আগ্রহ সৃষ্টি করেছে। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রঘুনাথগঞ্জের রানীনগর এলাকায় চাষের জমি থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের পরিচয় এবং এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো অপরাধমূলক চক্রের যোগ রয়েছে তা খতিয়ে রাখা হচ্ছে। তিনটে ছেলে গরু চড়াতে এসেছিল, গরু চড়াতে এসে দেখে যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। ওরা গ্রামে খবর দেয়, গ্রামে খবর দেওয়ার পরে গ্রামের লোকজন আসে। দিনের পর দিন ঘটে চলেছে শোষণ, ঘনাতে থাকছে এক অরাজকর পরিস্থিতি। নির্ভয়া আরজিকর কাণ্ড, খুন, শোষণ আরও নানা ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হচ্ছে মহিলাদের। এখন প্রশ্ন উঠছে সুরক্ষার, কতটা সুরক্ষিত মহিলারা? এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। রানীনগর সহ গোটা এলাকায় এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড ইস্টার্ন ইন্ডিয়াতে সর্ববৃহৎ ইথনল প্রস্তুতকারক। এছাড়াও নুন তৈরিতে কয়েক কদম এগিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস কাজ করে চলেছে অঙ্কুর বায়োকেম প্রাইভেট লিমিটেড। অঙ্কুর গ্রুপ, ধোবি, ধানবাদ, ঝাড়খণ্ড 828205। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। পঁচিশে বৈশাখ মানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বিশেষ দিনে শুধু তার জন্মস্থান বা কর্মভূমি নয়, তার স্মৃতি বিজড়িত প্রতিটি স্থানই যেন আরো বেশি জীবন্ত হয়ে ওঠে। তেমনই এক অবিস্মরণীয় স্থান হলো নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া স্টেশন। এই স্টেশন শুধু একটি রেলওয়ে স্টেশন নয়, এটি বহন করে চলেছে বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি। 19 শতকের শেষ দিকে যখন ব্রিটিশ রাজত্ব চলছে, বাংলাদেশের শিলাইদহ কুঠিবাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে বাড়ি। তাঁর জীবনের অনেকটা সময় তিনি এই বাড়িতে কাটিয়েছেন এবং এখান থেকেই রচনা করেছেন তাঁর জীবনের শ্রেষ্ঠ উপন্যাস, কবিতা ও বিখ্যাত গান। কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহে যাতায়াতের পথে প্রায়শই তিনি ঢাকা মেল ট্রেনে চড়তেন। সেই সময় মাঝদিয়া স্টেশনে ট্রেনটি বেশ কিছুক্ষণ থামত, কারণ এরপর বানপুর স্টেশন থাকলেও বর্তমানের গেদে স্টেশন তখন ছিল না। পরবর্তী স্টেশন ছিল দর্শনা। ট্রেন দীর্ঘক্ষণ থামার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর মাঝদিয়া স্টেশনের একটি গেস্ট রুমে রাখা ইজি চেয়ারে বসে বিশ্রাম নিতেন এবং অনেক সময় গল্পও লিখতেন। যে ইজি চেয়ারটিতে বসে তিনি বিশ্রাম নিতেন, পরবর্তীতে রেল কর্তৃপক্ষ সেটিকে সংরক্ষণ করে একটি কাঁচের ঘরে সযত্নে রেখে দেয়। আজও এই চেয়ারটি মাঝদিয়া স্টেশনে দর্শনার্থীদের জন্য রাখা আছে। স্থানীয় বাসিন্দা সন্তোষ কুমার দাস গর্বের সঙ্গে বলেন, আমাদের গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মানুষ, তিনি আমাদের মাঝদিয়া স্টেশনে এসে বসতেন, আর তাঁর পাদস্পর্শে আজও ধন্য মাঝদিয়া। উনি যখন শিলাইদহ নিজের বাসভবনে যেতেন, তখন মাঝদিয়া স্টেশনে শেষ সীমানা ছিল বানপুর স্টেশন, কিন্তু মাঝদিয়ায় যখন মেল ট্রেন দাঁড়াতো তখন রবীন্দ্রনাথ ঠাকুর মাঝদিয়া স্টেশনে ওয়েটিং রুমে বসতেন। সেই যে চেয়ারে উনি বসতেন, সেই চেয়ারটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাসও এই স্মৃতিকে অত্যন্ত মূল্যবান বলে মনে করেন। তিনি বলেন, আমরা গর্ব অনুভব করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের এই মাঝদিয়া স্টেশনে বসে আরাম কেদারায় বিশ্রাম নিতেন। তিনি আরও গর্ব করে বলেন যে কবিকে সম্মান জানানোর জন্য রেল কর্তৃপক্ষ এই চেয়ারটিকে একটি ঘরে সযত্নে রেখে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিকরা এসে নিজের চোখে দেখে যান এই আরাম কেদারাটিকে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতা থেকে শিয়ালদহতে যেতেন, এখানে উনি ওয়েট করতেন এবং সেই ওয়েট করার অবস্থায় যে চেয়ারটায় যে আরাম কেদারায় বসতেন, সেই আরাম কেদারাটা এখনও এই স্টেশনে বিরাজিত। তাই তার স্মৃতির যে আমরা জানতে পেরে এটা খুবই আনন্দ, এবং সেটা আমরা নিজের চোখে দেখতে পেয়ে খুবই আনন্দিত লাগছে। সত্যি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ এপার বাংলা এবং ওপার বাংলায় কত স্মৃতিময় স্থানেই না ছড়িয়ে আছে। এই সকল স্মৃতিচিহ্ন আজও সমানভাবে স্মরণীয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
বিশ্ব বাইসাইকেল দিবস এই দিনটিকে সামনে রেখে দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এক অভিনব সাইকেল র্যালির আয়োজন করেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাইকেলের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা। সাইকেল চালালে শরীর সুস্থ থাকে এবং পরিবেশ দূষণ মুক্ত থাকে। মানুষ এখন দ্রুত গতিতে সামনের দিকে এগোচ্ছে, তাই গাড়ির প্রয়োজনীয়তা বেড়ে গেছে। তবে বর্তমান সময়ে যখন বায়ু দূষণ একটি বড় সমস্যা, তখন সাইকেলের ব্যবহার বৃদ্ধি পরিবেশ সচেতনতার একটি ধাপ। আজকে এই মহতী সাইকেল যাত্রা সূচিত হয়েছে। জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রায় 180 থেকে 90 জন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, পাড়ার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও আজকে এই মহতী সাইকেল যাত্রায় অংশ নিয়েছে। এই র্যালির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যেও সাইকেল চালানোর প্রতি আগ্রহ তৈরি হবে এবং তারা ভবিষ্যতে আরও বেশি করে সাইকেল ব্যবহারে উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে। বিশ্ব বাইসাইকেল দিবসে দুর্গাপুরের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। পশ্চিম বর্ধমান থেকে রণ ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে, কিন্তু ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। দীর্ঘদিন ধরে আদালতে ঝুলে আছে মামলা। তারিখের পর তারিখের ভিড়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ধর্ষণের বিরুদ্ধে এক কঠোর বার্তা নিয়ে দেশের পথে নেমেছেন গোয়ার এক বাসিন্দা। ইনি সুনীল চৌহান, গোয়ার বাসিন্দা। তার সঙ্গে রয়েছেন তার দুই কন্যা, 11 বছরের শ্রেয়া এবং 9 বছরের দীপ্তি। কয়েক মাস আগে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় সুনীল বাবু তার স্ত্রীকে হারিয়েছেন। পারিবারিক এই শোকের মধ্যেই তিনি দেখেছেন দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার ভয়াবহ চিত্র। ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হচ্ছে নারীদের, বাদ যাচ্ছে না নাবালিকারাও। এই অমানবিক ঘটনাগুলো তাকে এতটাই বিচলিত করেছে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর নীরব থাকা নয়। সুনীল চৌহান জানিয়েছেন, ধর্ষকদের কোনো বিচার নয়, সরাসরি গুলি করে মারতে হবে। সরকারের কাছে তাদের একটাই প্রার্থনা। तो मैं सरकार से निवेदन करना चाहता हूँ कि जो भी आज की तारीख में जो भी रेप करेगा उसको शूट एंड साइड का ऑर्डर देना चाहिए। 2023 সাল থেকে সুনীল চৌহান তার এই অনন্য প্রতিবাদ যাত্রা শুরু করেছেন। কন্যাকুমারী থেকে শুরু হওয়া তাদের পদযাত্রা এদিন এসে পৌঁছয় নদিয়ার 12 নম্বর জাতীয় সড়কে। কৃষ্ণনগরের অভিমুখে এগিয়ে চলেছেন তারা। তীব্র গরম উপেক্ষা করেই এগিয়ে চলেছে এই অসম সাহসী ত্রয়ী। সুনীল চৌহান আরও জানান, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত তারা হাঁটে, কারণ গরম অনেকটাই বেশি। সাধারণ মানুষ অসম্ভব সহযোগিতা করেছেন। থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা করে দিচ্ছেন তারা। तो मैं सुबह 4 बजे चलता हूँ, 12 बजे स्टॉप कर, 12 से 4 में रेस्ट करता हूँ, 4 से 8 तो कम समथिंग 25 किलोमीटर में चलता। সুনীল চৌহানের এই ব্যতিক্রমী প্রতিবাদ দেশের বিবেককে জাগ্রত করতে কতটা সক্ষম হয় সেটাই দেখার। আমরা আশা করি তার এই আবেদন সরকারের কানে পৌঁছবে এবং দেশের নারীরা নিরাপদ জীবন যাপন করতে পারবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়া কৃষ্ণনগরে বেলেডাঙ্গা রেলগেট যেন নিত্যদিনের এক অভিশাপ। জেলা হাসপাতালের একমাত্র এই সংযোগ পথেই দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, রোগী এবং তাদের পরিবারকে। ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন, অ্যাম্বুলেন্স, নিত্যযাত্রীরা। রোগীরা সময় মতো পৌঁছতে পারছেন না হাসপাতালে। শহরবাসী দীর্ঘদিন ধরে আন্ডারপাস বা ওভারব্রিজের দাবি জানালেও প্রতিশ্রুতি মেলেনি, কাজও হয়নি। এই সমস্যা এখন রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে। তৃণমূল রেল দপ্তরকে উদাসীনতার জন্য দায়ী করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকার মানুষজন। কৃষ্ণনগর শহরের মানুষ এবং আশেপাশের পঞ্চায়েতের মানুষও একটা ভীষণভাবে প্রবলেমের মধ্যে আছি, সেটা দীর্ঘদিনের প্রবলেম। আমরা বেলডাঙ্গা রেলগেট যেটা আছে সেখানে যানজটের কারণে মানুষের প্রত্যেক দিনের যে জীবন জীবিকা সেইগুলো ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, আমাদের জানিয়ে পাশেই জেলা হাসপাতাল, যেখানে সমগ্র জেলা থেকে পেশেন্ট আসে, সেই কারণেও একটা সমস্যার সম্মুখীন সকলকে হতে হচ্ছে। আমরা দেখতে পেয়েছি দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। রেল দপ্তর এই ব্যাপারে উদাসীন। রাজনৈতিক তরজা চলতেই থাকবে, কিন্তু কৃষ্ণনগরের এই রেলগেট সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, কবে সাধারণ মানুষ এই ভোগান্তি থেকে মুক্তি পাবে, সেটাই এখন দেখার বিষয়। কৃষ্ণনগর থেকে তন্ময় ভট্টাচার্য রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়।
সাংবাদিক নিউজ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। তারা ভালোভাবে 24 বছর চালিয়েছেন। ভবিষ্যতে তারা বাংলার চিত্র ভালো করে প্রস্তুত করতে পারেন, এটা অপেক্ষা করি। আমি প্রথমেই এক্সপ্রেস নিউজের সকল কর্মকর্তা, সকল যারা কর্মচারী রয়েছেন সকলকে এবং যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন সকলকে আমি জেলা প্রশাসনের তরফ থেকে, আমাদের তরফ থেকে অসংখ্য আন্তরিক অভিনন্দন জানাই যে দীর্ঘ 24 বছর ধরে, প্রায় 2 দশক ধরে ওনারা নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন। আমাদের এই আশা প্রত্যাশা থাকবে আগামী দিনও আপনারা যেভাবে সততার সঙ্গে কাজ করে চলেছেন আগামী দিনও ঠিক এইভাবে কাজ করে চলবেন, মানুষের খবর সকলের সামনে তুলে ধরবেন যাতে আমাদের পক্ষেও সুবিধা হয় যে আমরা যথাসময়ে যথাযোগ্য ব্যবস্থা নিতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। এই চ্যানেলের আগামী দিনেও সাফল্য কামনা। এক্সপ্রেস নিউজ চ্যানেলের 24 বছর পূর্ণ হলো। এই 24 বছর এক্সপ্রেস নিউজ চ্যানেলের পূর্ণ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সমস্ত চ্যানেল কর্তৃপক্ষ, বিভিন্ন সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের প্রত্যেককে মালদা জেলার 1,10,000 ব্যবসায়ীর পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমরা জানি মালদাতে যে ধরনের নিউজ আপনারা চ্যানেল পরিবেশন করেন, বিশেষ করে ব্যবসায়ীদের যে সুখের কথা আপনারা তুলে ধরেন, এর জন্য মালদা মার্চেন্ট চেম্বার আপনাদের চ্যানেলকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সুখে দুঃখে যে সাথী তা আপনারা থাকেন, আপনাদের সুদীর্ঘ কামনা করি এবং আশা করি আগামী বছর যে 25 বছর হয় সেই বছরটা আরও বড় হোক, এই চ্যানেলটা আরও বড় হোক, যাতে সকলের কাছে এই চ্যানেলটা আরও পৌঁছে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।